রাজন মেল করেছে। অন্যায় করে হয়তো নিজেকে লুকিয়ে রাখা যায়। সুমনকে তো পুলিশে ধরে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ করে দেখি। কি যে হবে আল্লাহই জানে। এর আগে ওর নামে মামলা হইলো, আপনি কত টেনশন করলেন। আমারে কইলেন জামিনে মুক্তির ব্যবস্থা করার জন্য। বড় ভাই এই মহিলাকে এই আপনি কেডা? সুমন জজকে বলেনি যে ও ছেলেটাকে ফেলে দেয়নি? তাহলে কালকের মধ্যে তুমি আমার বিয়ে করবা। গতকাল রাজন ভাই রাতে মেসেজ করেছিল। ও আমাকেও মেসেজ পাঠিয়েছে। জামিনের কোনো ব্যবস্থা করা গেল? মানে আগামীকালকের মধ্যেই নাকি হাকে বিয়ে করতে হইবে। করে ফেলেন। ভাবির ভাইটাকে চিনিস তো? ওকে তো আজকে জেলে যেতে হলো। ছোটটা তো চোখের সামনে চলে গেল, কিচ্ছু করতে পারলাম না। অয়ন, 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 ওঠ তো বাবা, ওঠ। আচ্ছা ঠিক আছে। আরে কি আছে, ঠিক আছে, ওঠ না, তাড়াতাড়ি ওঠ, আমাকে একটা কাজ করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, করে দিব। এই তুই ওদিক ফিরে ঘুমাচ্ছিস, ঘুমিয়ে ঘুমিয়ে কি আমার কাজ করে দিবি নাকি? ওঠ তো বাবা, ওঠ না। যে কি করতে হবে বলো। রূপন্তী আসছে, আজ ড্রাইভার আসেনি, তুই একটু স্টেশন থেকে ওকে নিয়ে আয় না। কেন, তোমার মেয়ে কি বাসা চিনে না? বাসা চিনে আসতে পারবে না নাকি রাস্তায় হারিয়ে যাবে? চিনে আসতে পারবে না কেন? ও অনেক দিন পরে আসছে, ওর কাছে অনেক ব্যাগ ট্যাগ আছে না, ও এসব একা নিয়ে আসতে পারবে নাকি? আমিই যেতাম, আমার জরুরি কিছু খাতা দেখতে হবে, একটু যা না বাবা। আচ্ছা ফুপি, তোমাদের ড্রাইভার আসেনি, তোমার মেয়ে কি গাড়ি ছাড়া আসতে রাজি হবে? একটা উবার ডেকে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাচ্ছি, কিন্তু রাগ করলে কিন্তু আমার কোনো দোষ নেই। ঠিক আছে, আর তুইও খোঁচাখুচি করিস না, তাহলে ও আর রাগও করবে না। যা বাবা, নাস্তাটা খেয়ে তাড়াতাড়ি বের হ। তোমার মেয়েকে খোঁচা মারতে হয় এমনি? স্নেহা, দুদিন হয়ে গেল জামাই আসে না। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তার তো না আসার কথা না। মা, রুবায়েত ভাই একজন ব্যস্ত মানুষ, আর আমাদের অবস্থায় দেখো, প্রত্যেকদিন কোনো না কোনো একটা ঘটনা ঘটছে। এ তো আর নতুন কিছু না। তুই একটু ফোন করে দেখবি? ফোন করে কি বলবো? ওই উকিলের সাথে কি কথা হলো সেটা জান। আমার ছেলেটা জেলে কেমন আছে কিছু তো জানি না। তুমি না আশ্চর্য টাইপের কথাবার্তা বলো, মাঝে মধ্যে তোমার কথা শুনে খুব মেজাজ খারাপ হয়। রুবায়েত ভাই একজন ব্যস্ত মানুষ, বিজনেসম্যান। সে কি সকালে বিকালে জেলখানা গিয়ে খোঁজ নিবে তোমার ছেলে খেয়েছে না পড়েছে না? ঠিক আছে, তুই আমার উপর রাগ করছিস কেন? রাগ করছি না মা, সরি। আচ্ছা এক কাজ করি, আমি রুবায়েত ভাইকে ফোন করছি, তুমি তার সঙ্গে কথা বলো। দাঁড়াও। হ্যালো। মা আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিল। হ্যাঁ জি, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালো, কেমন আছো বাবা? জি আসসালামু আলাইকুম, ভালো। দুদিন হলো তুমি আসো না তো, তাই আমি বললাম স্নিগ্ধাকে যে তোমার সাথে একটু কথা বলতে চাই। আমি একটু ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, মানে ওই শিপমেন্টের নানা রকমের ঝামেলা কি। হ্যাঁ, বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি। স্নিগ্ধাও তাই বলছিল, ব্যস্ত না থাকলে তুমি নিশ্চয়ই আসতে, আমি জানি। জি বাবা, তোমার সাথে কি উকিল সাহেবের কথা হয়েছিল? মানে তুমি কথা বলতে পেরেছিলে? জি জি কথা বলেছি তো। আমাদের উকিল সাহেব বললেন যে সামনের সপ্তাহে একটা হিয়ারিং এর ডেট আছে, সেই সময় বেইলের একটা ব্যবস্থা হতে পারে। আসলে বাবা, আমার ছেলেটা যদিও একটু রাগী, কিন্তু এমনিতে সহজ সরল। বুঝছো তো, জেলখানায় ছেলেটা আমার কেমন আছে, কিরকম কষ্টে আছে, কিছুই তো জানি না। জি জি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। আচ্ছা, সামান্তা আর অয়নের কোনো খোঁজ পেলে? না, অয়নের ফোন তো যথারীতি বন্ধ, আর তো কোনোভাবে যোগাযোগ হয়নি। আর আমি এদিকে তো সুমনকে নিয়ে কয়েকটা দিন ধরে ব্যস্ত আছি। হ্যাঁ ঠিকই তো। আসলে আমাদের যে কোনো বিপদ হলেই তোমার কথা সবচেয়ে আগে মনে হয়। জি, আপনি কোনো টেনশন করবেন না। দেখি আজ থেকে আমি আবার নতুন করে খুঁজতে চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, রাখছি। জি।
শুভ কাজটা খুব সুন্দরভাবে শেষ হয়ে গেল। আপনি মিষ্টি মুখ করো, মিষ্টি মুখ করো। এই তো মিষ্টি। এই দাও 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 দাও। আমার সোনার ভাইরা ভাই রে, নেন ভাইরা ভাই খান। আজকে থেকে আপনি পাকা পোক্ত আমার ভাইরা ভাই হয়ে গেলেন। আরেকটু নেন, আরেকটু নেন, আরেকটু নেন। খান খান। না আর বোধহয় খাওয়া ঠিক হবে না ভাইজান। কেন, আপনার সুগারের সমস্যা আছে নাকি? না না, সেটা অবশ্য নাই। এই আরে আরেকটু নেন না ভাই, মিষ্টি এখনই তো খাইবেন, কদিন পর তো নাও খাওয়া লাগতে পারে। আরে না না না, একদিন খেলে কোনো ডায়াবেটিস হয় না, তাই না? এ লাভলি, তোমার বোন তো একেবারে চুপসে আছে। না মিষ্টি খাও, মিষ্টি খাও। ভাই আমি খাবো না। ও বুঝতে পারছি, বিয়ে হয়ে গেছে তো এখন আমার সামনে লজ্জা পাইতেছো। চলো লাভলি, আমরা চলে যাই। হ্যাঁ সি দুলা ভাই, আপনি যে কি করেন না। মুখে তো কইতেছো এক কথা, কিন্তু মনের মধ্যে তো অন্য কথা, এটা তো বুঝি। যাই, আই চল চল, আমরা যাই, আমরা যাই। তোমার দুলাভাই কিন্তু বিষয়টা ঠিকই বুঝতে পারছে। তুমি কি বলো? আপনি চাইলে যাইতে পারেন, আমি এসব কিছু চাই না। আহ, এখানে চাওয়া তো দোষের কিছু না। তোমার দুলাভাই বললে না যে আমাদের বিয়ে শাদী হয়ে গেছে, আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে, এখন তোমার আর আমার মধ্যে একান্ত কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা হইতে পারে, একান্তে আমরা সময় কাটাইতে পারি, এর তো সমস্যা নাই কোনো কিছু। আপনার সাথে একান্ত সময় কাটাবো, ভালো কথা। আমারও আপনার সাথে একান্ত সময় কাটাতে মন চাইতেছে, কিন্তু এই বাড়িতে না, আপনার বাড়িতে বাসর ঘর সাজাইতে হইব। কাম সারছে। ববলি, তুমি কি বলতে আছো? এই মুহূর্তে কি আমার পক্ষে বাসর ঘর সাজানো সম্ভব? তুমি বলো। কেন? কেন সেটা তো তুমি ভালো করেই জানো। মোর বউ মরছে মাত্র 60 দিন, এর মধ্যে আমি কিভাবে বাসর ঘর সাজাই তুমি বুঝতে পারতে আছো না? আর মানে দেখলেই বা কি কইবি? দেখেন, আপনার বোর কি হইছে না হইছে সেসব কথা আপনি আমারও শুনাইতেছেন কেন? আপনার না হয় এটা দ্বিতীয় বিয়া, কিন্তু আমার তো প্রথম বিয়া। আমার কি শখ আহ্লাদ বলে কিছু নাই? আমার কি বাসরঘর করতে মন চায় না? একটা মেয়ের বাসরঘর কতটা ইম্পর্টেন্ট আপনি কি সেটা জানেন না? কাম সারছে না মানে সেটা তো ঠিক বুঝতে পারতে আছি, এখন যে কিভাবে কি করব মাথার মধ্যে ঠিক ঘুরপাক খাইতে আসে না, বুঝছো? তুমি কিছু মনে হরিও না, আমি যাই, যাই মিঠু ভাইয়ের সাথে পরামর্শ করিয়া দেখি কিভাবে কি করা যায়। কি ব্যাপার ভাইয়া, তুমি অফিসে যাও না আজকে? যাবে না? না শরীর খারাপ নাকি তোমার? না না, শরীর ঠিক আছে। এই তুই বস তো, একটু তোর সঙ্গে কথা বলি, বস। বলো। আরে তুই এরকম সিরিয়াস ভঙ্গিতে বসছিস কেন? আমি তো তোকে কোনো সিরিয়াস কথা বলবো না। আরে সিরিয়াস না, বলো। এই যে রাজন আমাদেরকে না বলে এরকম হুট করে যে চলে গেল, এটা তোর ভালো হলো না খারাপ হলো? ভাইয়া, রাজন ভাইয়া যে এরকম হুট করে তোমাকে আমাকে কোনো কিছু না বলে চলে গেছে, কাজটা সে অবশ্যই খারাপ করেছে। আমি তো তার ভাই বোন ছিলাম, অ্যাটলিস্ট সে আমাদেরকে বলে যেতে পারতো। ভাইয়া, তুমি ভাবতে পারো অদিতির বাবা তাকে নাকি ঘর জামাই থাকতে বলেছে। ইভেন সেটাও বলেছে যে দেশের বাইরে সে যেতে পারবে না, ওখানে না যেয়ে তাদের বাসায় থাকতে হবে। আচ্ছা ভাইয়া, তুমি আমাকে বলো তো, সেই কথাগুলো ভাইয়া কেন মানবে? তার মানে আত্মসম্মানটা তোর কাছে ভেরি ইম্পর্ট্যান্ট। ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা প্রত্যেকেরই কিন্তু আত্মসম্মান বোধটা থাকা উচিত। কিন্তু দেখ, এই যে সুমন ছেলেটা, তোর ভাবির ভাই, সে কি করলো? তার বন্ধুটাকে খুন করে ফেললো। ভাই, আমার কি মনে হয় জানো, সে খুনটা করেনি। তুই কিভাবে জানলি? না মানে আমি এমনিই বলেছি, তাছাড়া সে তো ভাবির ভাই না। না, কিন্তু আমার কেন যেন মনে হয় যে খুনটা ওই করেছে। ওর কিছু বাজে অভ্যাস ছিল, একসময় ড্রাগ অ্যাডিক্টেড ছিল। তো আমার মনে হয় যে ও পুরনো কোনো ঘটনা ঘটে থাকবে, তার প্রতিশোধ নিতেই এরকম একটা কাজ করে ফেললো। তাহলে ভাইয়া এখন কি হবে? ও যে অপরাধ করেছে তাতে তো ওকে ছাড়ানো খুব মুশকিল হয়ে যাবে।
ওর ফাঁসি হয়ে যেতে পারে। ভাগ্য ভালো থাকলে যাবজ্জীবন তো হবেই। নিজের লাইফটা নিজে শেষ করে দিল ছেলেটা। ভাইয়া তুমি চা কফি কিছু খাবে? দিতে পারিস। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য নিয়ে আসছি। কি রে, তুই কি বাইরে যাচ্ছিস? হ্যাঁ মা। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি জানি না, শুধু বাইরে যাচ্ছি এইটুকুই জানি। সারাক্ষণ না এই পরিবেশে এভাবে বাসায় থাকতে আমার ভালো লাগে না মা। তুই সুমনকে দেখতে যাবি না? তোর বাবা তো বলছিল আজকে যাবে। বাবা যাচ্ছে যাক, জেলের ওই পরিবেশটাতে সুমনকে দেখতে পারবো না আমি মা, আমার ভালো লাগবে না। আমাকে তো সাথে যেতে বলছি, আমাকে যাওয়া উচিত? মা যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো তোমার সেখানে না যাওয়াটাই ভালো। জেলের যে পরিবেশ সেটা তুমি দেখতে পারবে না, ভীষণ কষ্ট পাবে সুমনকে ওখানে দেখলে, কান্নাকাটি করবে, সুমনও ভীষণ মন খারাপ করবে, তোমারও মনটা খারাপ হবে। তাই বলে কি তুমি যেও না ওখানে মা। তুই ঠিকই বলেছিস, আমিও এরকম পরিবেশে সুমনকে দেখতে চাই না। তুই আসার পথে কি একটু রুবাইতের সাথে দেখা করে আসবি? আমি এখনো শিওর না, আমি চেষ্টা করবো মা। 3-4 দিন হলো ছেলেটা আসে না তো, যদি একটু খোঁজ নিয়ে আসতে। তুই কখন আসবি? কেন মা? কতগুলো জিনিস আনার ছিল, একটু এনে দিবি? এটা কোনো কথা বললে তুমি? কি কি লাগবে সেটা লিস্ট রেডি করে দাও, আমি আসার সময় সব নিয়ে আসবো। ঠিক আছে? আরে তুমি? হ্যাঁ, তোমার সাথে দেখা করতে চলে আসলাম। ভালো করেছো। বাসায় আর কেউ নেই? ভাইয়া আছে, ভাইয়ের রুমে। এসো। ভাইয়ের সাথে তোমার আর কোনো কথা হয়নি? না, ও শুধু আমাকে একটা মেসেজ দিয়েছে। ও তো ফেসবুক ডিঅ্যাক্টিভ, মোবাইল বন্ধ, ওর সাথে আমি কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছি না। ও, আমার সাথেও এর মধ্যে একবারই কথা হয়েছে। আমি অবশ্য জিজ্ঞেস করেছিলাম তোমার কথা। ভাইয়া বললো যে আমি যেন এই ব্যাপারে আর কোনো কথা না বলি তার সাথে। আচ্ছা, ভাইয়া তোমাকে কি মেসেজ দিয়েছিল? ও আমাকে শুধু মেসেজ দিয়েছে আমি যাতে ওর সাথে আর কন্ট্যাক্ট না করি, ওকে কোনো কল না করি, সব কিছু নতুন করে যাতে শুরু করি। রিনি, তুমি বলো এটা কি কখনো পসিবল? ও আমার সঙ্গে অ্যাটলিস্ট যোগাযোগ করবে, কথা তো বলবে, এইভাবে ইনসাল্ট করবে আমাকে আমি কল্পনাই করিনি। তুই মন খারাপ করো না, ভাইয়া না এমনই, সব সময় অভিমান জমিয়ে রাখে। এখানে অভিমান করার কিছু নেই। তোমাকে তো বলেছি আমি আমার আব্বুর একটা মাত্র মেয়ে, আর আমার আম্মুও বেঁচে নেই। আব্বু আমাকে অনেক ভালোবাসে, এই জন্যই ওকে বলেছে বিয়ের পর বিদেশে যেতে পারবে না, দেশে থাকতে হবে। আর আমাকে অনেক ভালোবাসি দেখে আব্বু বলেছে আমাদের সঙ্গে থাকার জন্য। এটার জন্য সে আমার সাথে কথা না বলে চলে যাবে? দেখো অদিতি, এটা হচ্ছে একদমই তোমার আর ভাইয়ার একান্ত একটা ব্যাপার। আমি যে তোমাদের এই ব্যাপারে কথা বলবো সেটাও তো পসিবল না, কজ ভাইয়াও আমাকে নিষেধ করে দিয়েছে আমি যেন এই ব্যাপারে কোনো কথা না বলি। আচ্ছা, আমার সাথে তো কথা বলছে না, তুমি কি একবার আমাকে ওর সাথে কন্ট্যাক্ট করাই দিবে? আচ্ছা ঠিক আছে, একবার কথা বললে আমি ওকে ম্যানেজ করতে পারবো, প্লিজ। The dialed number is currently unreachable. কি হলো? ভাইয়ার ফোনটা না বন্ধ। ও, আমি তাহলে কিছুক্ষণ ওয়েট করি। ওয়েট করবা? হ্যাঁ ঠিক আছে, চলো তুমি আমার রুমে বসো, আসো।
রিজা চলে গেছে? হ্যাঁ চলে গেছে। তুমি তাহলে যাচ্ছ না? না, আমার ওখানে গেলে ভালো লাগবে না, আর ছেলেটা আমাকে দেখলে কষ্ট পাবে। তুমি বরং যাও। ঠিক আছে, আমি যাই। আমি তো ওর জন্য কিছু খাবার দাবার দিয়ে দিতে চেয়েছিলাম। আমি যতদূর জানি জেলখানায় নাকি খাবার দাবার নিয়ে যাওয়া যায়, তুমি তো নিষেধ করলে। না মানে আমি তো ঠিক জানি না কিভাবে দিতে হবে। আজ যাই, জেনে আসি কি হবে। আচ্ছা, তুমি ওকে বলো ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে রুবায়েত, ও যেন চিন্তা না করে। তা তো বলবোই। আর যদি আমার কথা জিজ্ঞেস করে বলো যে আমার শরীরটা ভালো না। ঠিক আছে। আল্লাহ জানে আমার ছেলেটা তোমাকে দেখে কিরকম কান্নাকাটি করে। আমি ভাবতেও পারি না এরকম একটা ঘটনা ঘটবে। মনে রাখো, আমি আজ যাই, দেখে আসি ওখানকার পরিস্থিতি কি, তারপরে সময় পেলে তোমাকে ঠিক আছে? কি ভাইরা ভাই, বউয়ের হাতে মিষ্টি খাওয়া শেষ? ভাইরা ভাই, আপনার শালি বলতে আছে কি যে বাসর ঘর সাজাই দেওয়ানোর ফিরনে। কি বলেন? যে ভাই চিন্তা করিয়া দেখেন কি একটা বিপদের মধ্যে পড়ছে। মুই এমনি একটা সেরাবার অবস্থার মধ্যে আছি, আবার কেউ যদি আবার জানি হালায় আনে কয়তে দেই। আর আপনার শালি কয় কি জানেন, তোমার তো এটা দ্বিতীয় বিবাহ, আমার তো প্রথম বিয়া। সে তো কথাটা ঠিকই কইছে ভাইরা ভাই। প্রত্যেকটা মেয়ে তার বিয়ে নিয়ে একটা স্বপ্ন দেখে, বাসর নিয়ে এসে স্বপ্ন দেখছে, ঠিকই আছে। ভাইরা ভাই, আমি তো একটা পরিস্থিতির মধ্যে আছি বলছেন। আপনার কথা মতো গোপনে আপনার শালিকে বিয়ে করলাম, এখন কান থেকে কেউ যদি আবার বিষয়টা জানিয়ে ফেলায় আনে তাহলে কেমন হইবে? আমার পক্ষে কি এত কিছু করা সম্ভব? আপনি কান ভাইরা ভাই, সে তো ঠিক কথাই কইছে। বিয়ে যখন করছেন বাসর রাত তো করতেই হবে, জগতের কোনো কিছু তার থাইমা থাকে না। বিয়ে যখন করছেন সে তো এখন আপনার বউ, আর বউর প্রতি দায়িত্ব পালন করা আপনার পবিত্র কর্তব্য। কিন্তু ভাইরা ভাই, আপনার একটা কথা বলি, এখন কিন্তু আগের যুগ নাই যে বউ মরল বিয়ে করলেন, বউ মরল বিয়ে করলেন। এখন বউ মরলে আর একটা বউ পাওয়া খুব কঠিন। আরে আমার খালাতো ভাই 35 বছর বয়সে বিধবা হয়েছে, আজকে 15 বছর ধরে বউ খুঁজতেছে, বউ আর খুঁজা পায় না। যেহেতু আমার শালি আপনার বিয়ে করছে, আমার শালিটা আপনার সে ইয়াং। জি সেইটা তো ঠিক আছে, কিন্তু ভাইরা ভাই, আপনি কোনো টেনশন নিয়েন না, আপনার বাসর ঘর সাজানোর দায়িত্ব আমার। আমি নিজে হাতে আপনার বাসর ঘর সাজায় দেব। কাম সারছে। আরে না না, কেউ জানবো না। ভাইরা ভাই, আমার কথায় যেহেতু বিয়েটা করছেন আপনি, বিসমিল্লাহ কইরা আমার কথায় বাসরটাও কইরা ফেলান। আরে ভাই, বিড়াল মারতে হইলে বাসর রাত্রেই মারতে হয়। তুমি এখানে? কেন, এখানে কি দাঁড়ানো যাবে না নাকি? আরে না না, আমি সেটা মিন করে জিজ্ঞেস করিনি। কোনো কাজে এসেছো নাকি এমনি? না মানে ইনফ্যাক্ট আমি তোমার জন্য ওয়েট করছিলাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে তোমার বাসায় চলে যাবো কিনা, কারণ আমি তো তোমার বাসা চিনি। এটা কি কোনো হুমকি? কোনটা? এই যে তুমি বারবার করে বলো আমার বাসা চেনো। আরে হুমকি হবে কেন? না, আমার তো সেটাই মনে হচ্ছে, কারণ তুমি তো কখনো আমার বাসায় আসো না। আসলে একা থাকি তো, একা থাকতে থাকতে আমার ভেতরে এক ধরনের অসামাজিক মনোভাব তৈরি হয়ে গেছে। মানে তোমার বাসায় গেলে তোমার বাবা মা কী মনে করবে বা কী জিজ্ঞেস করবে, এসব ভাবতে ভাবতে আর যাওয়া হয় না। যাক, ফাইনালি স্বীকার করলে তুমি অসামাজিক। আমি সত্য স্বীকার করে নিতে একেবারেই কুণ্ঠা বোধ করি না। সত্য বড় কঠিন, আমি কঠিনেরই ভালোবাসিলাম। যাই হোক, তুমি কোথায় যাচ্ছ? চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। আরে না, আসলে আমি কোথাও যাচ্ছিলাম না। হয়েছে কি, বাসার পরিস্থিতি এমন না, সারাক্ষণ বাসায় বসে থাকতে ভালো লাগে না, তাই একটু বেরোলাম আর কি। কি পরিস্থিতি? থাক না, বাদ দাও। আমি আগেও লক্ষ্য করে দেখেছি তুমি সব সময় একটা অন্য কিছু ভাবো। কি ভাবো? বললাম তো বাদ দাও না, ব্যক্তিগত কথা শুনতে তোমার ভালো লাগবে না।
যখন বন্ধু ছিলে না তখন হয়তো লাগতো না, কিন্তু এখন তো হয়েছে, সব কথা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে নাকি কোথাও যেয়ে বলবে? আচ্ছা চলো। আমাকে আমার খুকি পাঠিয়েছে তার খুকি মেয়েকে নিয়ে যেতে। আমি এই বিয়ে মানি না। তখন তুই কি করবি? ওই যে বললো রাজন ভাই নাকি ওর সাথে কোনো যোগাযোগ করছে না, ফোনে পাচ্ছে না, তাই এটা হচ্ছে অয়ন এখন যেখানে থাকে সেই অ্যাড্রেসটা। তোমার ফ্যামিলিতে এত বড় ক্রাইসিস চলছে? ওর নাম তো অয়ন। হ্যাঁ, এই ঠিকানায় আছে। পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, পাবো না কেন? ঢাকা শহরের জন্য দায়ী না মা, দায়ী তোমার আদরের ভাস্তি। এজন্যই বলে মানুষকে উপকার করতে নেই। এক বোন মারা গেছে, ভাই ছেলে, আরেক বোন কি তোমার সাথে পুরো যোগাযোগ করে? আচ্ছা, আমি তো শুনেছি জেলখানায় গুন্ডা মাস্তান এ ধরনের লোকজন থাকে। আরে না না না, সেরকম কিছু হলে তো আমাকে বল।